যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে এত বলেন, মানে আওয়ামী লীগের কিন্তু কেউ কেউ আছে যে আমার আর্গুমেন্টের সাথে কিছু কিছু তো রেশনাল রিজনেবল আওয়ামী লীগের লোকজন আছে, তো তারা বলতো যে আপনি খালি আওয়ামী লীগের সমালোচনা করেন, কই বিএনপির তো একটা সমালোচনা করেন না। আমি কেন করবো ভাই বিএনপির সমালোচনা? বিএনপি কি ক্ষমতায় এখন? বিএনপি তো ক্ষমতায় না, এমনকি বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো আশু সম্ভাবনাও নাই, সে রাস্তা রাখেননি, তা আমি কেন বিএনপির সমালোচনা করতে যাবো উদয়? হ্যাঁ, জানতে চাই যে আপনি দেশে আসবেন কবে? আমি এটা বলি যে যেদিন ঈশ্বরের আদেশ হবে সেদিন যাব। আসলেই তো তাই, এটা আমার উপরে নাই। হ্যাঁ, এটা আমার উপরে নাই, কারণ আমি তো এখানে রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি, আমার পাসপোর্ট নাই। তারপর আমার এখানে রেসিডেন্স স্ট্যাটাসটা রিফিউজি স্ট্যাটাসের সাথে যুক্ত করা। তো আমি এখান থেকে যদি চলে যাই আমাকে স্ট্যাটাস ত্যাগ করে চলে যেতে হবে বাংলাদেশে একবারে সবকিছু। তো এখানে আমার বাচ্চা পড়াশোনা করছে, আমার স্ত্রী তার মেডিকেল রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষা দিচ্ছে, আমার আমার পিএইচডি শেষ হয়নি, এটা একটা ব্যাপার। পিএইচডি করছি, তো আমি পিএইচডি শেষ করতে পারবো না। হ্যাঁ, আমার পিএইচডিটা শেষ করতে হবে, আমার বাড়ির লোন আছে, আমার এডুকেশন লোন আছে, এটা শোধ করতে হবে। এগুলো অনেক ইস্যুজ আছে যেগুলো আমি ছেড়ে একদম যদি চলে যাই তাহলে আমি অনেক কিছু আনসেটেলড থেকে যাবে এবং সেটা ইয়ে করা সম্ভব না আর কি। মানে চলে এলে হয়তো আপনাকে একেবারেই চলে আসতে হবে আর কি, একেবারে চলে আসতে হবে। তো একেবারে যে চলে আসবো, একেবারে চলে এসে কি করবো? আমি চাকরি করা মানুষ রে ভাই, আমার চাকরি করে পেট চালাইতে হয়, তো আমাকে একটা চাকরি পেতে হবে, তারপরে আমি যাব। তো অনেক বিষয় আছে। তারপরে ধরেন এইখানে আমি তো বেশ কিছুদিন চাকরি করেছি, এখানে আমার একটা রিটায়ারমেন্ট বেনিফিট পাবো। আর আমার চাকরি যে খুব বেশি দিন আছে তা না, আমি এখানে চাকরি করলে ধরেন আমি আর প্রায় 7 বছরের মতো চাকরি করতে পারবো। আর বাংলাদেশে ফিরে গেলে তো আমার রিটায়ারমেন্টের বয়স চলে আসছে। দেওয়ার জন্য কেমন আছেন? আমি আছি, ভালো আছি। প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়টায় আপনার জীবনে কি পরিবর্তন আসলো? পরিবর্তন তো অনেক এসছে, আমার নিজের জীবনে পরিবর্তন এসছে। যেমন ধরেন আগে আমি বলেছি যে আমি কি করি, কোথায় চাকরি করি সেটা পর্যন্ত বলতে পারতাম না। আমার পেশাগত পরিচয়টাকে লুকিয়ে রাখতে হতো, সেটা আমি করতে পারছি। আমি বলি কোথায় কাজ করি, কোথায় চাকরি করি, আমার অফিস কোথায়, কি করি, এটা আমি বলতে পারি। 2 নম্বর, আমার পরিবার দেশে যেতে পারতো না, আমার পরিবার এখন দেশে যেতে পারে। 3 নম্বর হচ্ছে যে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন তখন অ্যাক্টিভিজম করতাম, অনেক মানুষ পছন্দ করতো, এটাও ঠিক। একটা বড় সেকশন অফ পিপল যারা মনে করতো যে এই যে কাজগুলো করে যাচ্ছে এরা, এই যে ইউটিউবে চিৎকার চেঁচামেচি করে, ইউটিউবে এপিসোড করে, এগুলো কি আসলে কোনো কাজে আসছে? হ্যাঁ, তো এক ধরনের সন্দেহ, এক ধরনের অবিশ্বাস এইটা ছিল মানুষের মনে, যে এরা হুদাই কাজ করে আর কি, হ্যাঁ, হুদাই চিল্লায়। অনেকে বলতো না যে সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দেন, এরকম বলতো আর কি। তো একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব দেখানোর চেষ্টা করতো, ওই জিনিসটা এখন নাই। এটা একদম কমপ্লিটলি পরিবর্তিত হয়ে গেছে ইন এ সেন্স। ধরেন প্যারিস শহরে তো প্রচুর বাংলাদেশি আছে, এটা ধরেন প্রায় 1.5 লক্ষ বাংলাদেশি। তো আপনি যে কোনো রাস্তায় হাঁটলে, ট্রেনে উঠলে, বাসে উঠলে আপনি বাংলাদেশি পাবেনই। হ্যাঁ, আমার জন্য একটু এখন পাবলিক লাইফটা লিড করা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, ধরেন কোথাও যদি যাই যেখানে একটু বেশি বাংলাদেশি আছে, একদম চারিদিক থেকে সবাই চলে আসে, এটা একটা আগ্রহ তো থাকে, দেখা করবে, কথা বলতে চায়, এই সমস্ত বিষয়। এই জনপ্রিয়তা যেটা আপনি বলছেন, এটা তো আপনার আগেও ছিল, হাসিনা পতনের আগেও এটা আপনার ছিল। হ্যাঁ, পাবলিক প্লেসে গেলে এটা ফেস করার কথা না, এটা ছিল, কিন্তু ওই লেভেলে না, ওই লেভেলে না। মানে ধরেন যারা মনে করতো আচ্ছা ঠিক আছে পিনাকি ইউটিউবিং করে, কিন্তু এখন মনে করে যে হি সামথিং, যে এটা তার সাথে একটু দেখা হলে ভালো লাগতো। প্রবাবলি একটা সাকসেস মানুষের সাথে, নামের সাথে এখন একটা সাকসেস যুক্ত হয়ে গেছে, যে এই লোকটা এই যারা হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদের মধ্যে একজন। সো এই সাকসেসের ভাগিদার পিনাকি। কেমন লাগে আপনার? নিজেকে কতটা সফল মনে হচ্ছে? আমি আরেকটা পরিবর্তনের কথা বলে নিই জেসিন, সেটা হচ্ছে যে ধরেন আমি তো লেখালেখি করি, অনেক অনেক ইস্যুজ আছে। সরকারের মন্ত্রী পরিষদে যারা আছে তাদের অনেকেই আমার বন্ধু, প্রিয়জন আছেন। এমনকি ছাত্র উপদেষ্টা যারা আছেন তারাও তো আমাদের খুব আদরের, ভালোবাসার। তো তাদের সাথে একটা যোগাযোগ তো আছেই। তো মানুষ এখন মনে করে যে পিনাকিকে বললে বোধহয় অনেক কিছু হয়ে যায়, হুইচ ইজ নট ট্রু। হুইচ ইজ নট ট্রু। হয়তো তারা কিছু কিছু জিনিসকে গুরুত্ব দেয়, কিছু কিছু জিনিসকে
আমলে নেয়, সেই জন্য এক ধরনের গ্রুপ অফ পিপল যোগাযোগ করার চেষ্টা করে, এক্সপেক্ট যারা করে কিছু করিয়ে নিতে চায়, সহযোগিতা। আমাকে তদবির করিয়ে নিতে চায়। তো এরকম একটা জিনিস আছে যেটা আমার খুবই অস্বস্তির একটা বিষয় আর কি, অস্বস্তির একটা জায়গা। তো কিন্তু এই প্রশান্তির জায়গাও তো, পরিবর্তনটা যেসব ক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারেন বা পারছেন সেই জায়গাগুলোতে তো ভালো লাগার ব্যাপারটাও থাকে। নিশ্চয়ই 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 কিছু কিছু জায়গায় তো অনেককেই সহযোগিতা করা যায়। বাংলাদেশের মানুষের তো প্রবলেম, সমস্যার তো শেষ নাই, প্রচুর সমস্যা, ব্যক্তিগত জীবনে সমস্যা, পেশাগত জীবনে সমস্যা, সামাজিক জীবনে সমস্যা। তো এই সমস্যাগুলো কিছু জায়গায় সমাধানের জন্য ফ্যাসিলিটেট করা যায়, কিন্তু এটা তো একটা অতিরিক্ত চাপ। মানে ধরেন আমি তো আর রাজনৈতিক নেতা না, যে জনগণের সমস্যা নিয়ে আমার কাজ রাজনৈতিক না। আমার একটা রাজনৈতিক আসলে একটা দেখেন, আমার আমার এটা অনেকেই হয়তো বুঝতে পারেন না যে আমার একটা ফুল টাইম জব আছে, এবং হুইচ ইজ ভেরি ডিমান্ডিং, এক্সট্রিমলি ডিমান্ডিং। এবং আমি আমার যে রোল, আমি তো গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি। তো গ্লোবাল মানে প্রায় 43টা দেশে, হ্যাঁ, এবং নানা টাইম জোনে। তো আমাকে খুব সময়ের ব্যাপারটা আমাকে ধরেন খুব সকালে হয়তো মিটিং করতে হচ্ছে, ধরেন 5টা 6টা, সকাল 5টা 6টায় মিটিং করতে হচ্ছে। আবার ধরেন রাত্রি 10টা 11টায় মিটিং করতে, না করে উপায় থাকে না। হ্যাঁ, যে এই ডিফারেন্ট টাইম জোনের সাথে ম্যাচ করা এটা খুব ডিফিকাল্ট আমার জন্য। টাইম ম্যানেজমেন্টটা এক্সট্রিমলি ডিফিকাল্ট, এবং এটা তো আসলে বোঝাতে খুব মুশকিল হয় আর কি মানুষজনকে। হ্যাঁ, কথা না, বলতে সহজে চায়, মেনে ধরেন নেয়। আমার মোবাইল নাম্বার তো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছে আছে। তারপরে আপনি তো অনেক কাজ অনেকের করছেন, কাছে চলে, আপনি একটি তারা ফুল ফোন টাইম করে। একটি ফুল টাইম জব করে আপনি এত কাজ করছেন, এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনার কাছে জানবো। কিন্তু এর আগে যে প্রশ্নটি করেছিলাম যে নিজেকে কতটা সফল মনে হয় আপনার এখন। না, এটা কোনো ব্যক্তিগত সাফল্য তো না। প্রথমত এটা এটা তো একটা কালেকটিভ সাকসেস, এটা জনগণের সাফল্য, আমি তার একটা অংশ, ক্ষুদ্র অংশ। হ্যাঁ, ধরেন এমন হতে পারতো যে হাসিনার পতন হয়নি, হাসিনা এখনো ক্ষমতায় আছে, এটা হতেই পারতো, এটা পসিবিলিটি ছিল। তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে কি আমি লড়াই থামিয়ে দিতাম? না, কখনোই থামিয়ে দিতাম না। আমি সবসময় মনে করি, উম, আমার একটা ফিলোসফি অফ লাইফ আছে। দেখেন, ফলে আমার কোনো অধিকার নাই, কর্মে আমার অধিকার। যেই সাফল্যটা এসছে ওটাতে আমার কোনো ব্যক্তিগত অধিকার নাই, এটার অধিকার জনগণের, এটার অধিকার কালেকটিভ ফোর্সের, মানুষের, সবার। আমার অধিকারটা হচ্ছে কাজে, আমি কাজটা করতে পেরেছি কিনা। হ্যাঁ, সো আমি নিজেকে কখনোই আমি সফল বলে দাবি করি না, আমি নিজেকে ব্যক্তিগতভাবে সফল বলে দাবি করি না, আমি এই সাফল্যের কোনো ভাগিদারও হতে চাই না, কারণ ওইটাতে আমার কোনো দায় নাই, ওটাতে আমার কোনো ভাগ নেই। ওটা আমার না, ওটা সবার। কাজটা আমার, ওটা ওটা একান্তই আমার, ওটা আমাকেই ভোগ করতে হবে, আমাকেই করতে হবে। কিন্তু যে ফলটা এসছে এটা সবার, এটা আমার হ্যাঁ, না। এই জায়গাটা আমার একটু আমি প্রশ্ন আছে। আহ, আপনারা যে কালেকটিভলি অনলাইন অ্যাক্টিভিস্টরা যারা কাজ করেছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনারা করেছেন, সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা একটা বিভেদ দেখতে পাচ্ছি, এবং এই বিভেদটা শুধু বাংলাদেশের রাজনীতির মাঠে না, ইভেন অনলাইনে যারা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করেছেন আপনারা, তাদের মধ্যেও এক ধরনের বিভেদ দেখতে পাচ্ছি। এই বিভেদটা কেন সৃষ্টি হলো? দেখেন, আমি এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখি। হ্যাঁ, আমরা যারা একসাথে লড়াই করেছি, আমরা যারা একসাথে হাসিনা বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা ছিলাম, সেই বন্ধুত্ব, সেই সম্পর্কটা সেটা সব সময় থাকবে, এবং আমার ডিপ রেসপেক্ট আছে তাদের উপরে, প্রত্যেকের উপরে, যারা একসাথে আমরা কাজ করেছি। কিন্তু দেখেন, সমাজ তো একটা স্থির বিষয় না। হ্যাঁ, আমাদের নানা চিন্তা ছিল, ওখানে ডান ছিল, বাম ছিল, ইসলামপন্থী ছিল, ওইখানে আলট্রা লেফট ছিল, এমনকি নাস্তিকেরাও ছিল, সব ধরনের লোক এসেছিল। ওখানে দুইটা পক্ষ ছিল, হাসিনা, হাসিনা বিরোধী। তো ন্যাচারালি আমরা সবাই হাসিনা বিরোধীর পক্ষে ছিলাম, যারা অ্যান্টিফ্যাসিস্ট মুভমেন্ট করেছে। এইটা বুঝতে হলে, এই জিনিসটা বুঝতে হয় আসলে কমিউনিস্টদের ফিলোসফি থেকে। সেটা হচ্ছে যে সমাজটা হচ্ছে একটা নদীর মতো, এখানে নানা ধরনের স্রোত থাকে। নদীতে কিন্তু একটা স্রোত থাকে না, ছোট বড় একটা প্রধান স্রোত থাকে, কিন্তু ছোট বড় নানা ধরনের স্রোত থাকে, নানা ধরনের ঘূর্ণি থাকে। হ্যাঁ, তো সমাজে নানা চিন্তা থাকে, অসংখ্য চিন্তা থাকে। এই চিন্তাগুলোর পাশে মানুষ জড়ো হতে শুরু করে। হ্যাঁ, এবং যেটা প্রধান চিন্তা হয়ে দাঁড়ায় তার পাশে সবচেয়ে বেশি মানুষ এসে জড়ো হয়। তো আমাদের প্রধান দ্বন্দ্বটা ছিল, হাসিনা যখন রেজিমে ছিল, ফ্যাসিবাদ থাকবে নাকি ফ্যাসিবাদ থাকবে না। তো আমরা ফ্যাসিবাদ থাকবে না সেই পক্ষে সবাই এক হয়েছিলাম, ওটাই প্রধান দ্বন্দ্ব হয়েছিল, সবাই এসে ওইখানে মিট করেছিল। এখন ফ্যাসিবাদ চলে গেছে, নাই,
তাহলে এখন সমাজের দ্বন্দ্বগুলো কি কি, আমাদের প্রত্যেকের যে নিজস্ব ন্যারেটিভ, আমরা সেই নিজস্ব ন্যারেটিভ নিয়ে আমরা এখন আগাচ্ছি। সব সোসাইটিতে প্রবলেম আছে, রাষ্ট্রে প্রবলেম আছে, সমাজে সমস্যা আছে। তো সমাজের সমস্যাটা কিভাবে সমাধান হবে, আমাদের প্রত্যেকের একটা ইমাজিনেশন আছে, কল্পনা আছে যে আমি এইভাবে সমাধান করবো, প্রভাবে এইভাবে সমাধান হবে। তো সবার চিন্তা কি এক না? এক না, সবার চিন্তা আলাদা আলাদা আলাদা। এখন এই যে চিন্তার দখল, এটা তো নিতে হবে, নিবে, সবাই নেবে। আমরা সবাই আমাদের ইমাজিনেশনের জন্য লড়াই করি, ফাইট করি, আমাদের ইমাজিনড ওয়ার্ল্ড নিয়ে ফাইট করি। আমি একটা স্বপ্ন দেখি, আমি একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা কেমন হবে। ধরেন জেসিন, আপনার একটা স্বপ্ন আছে আগামীর বাংলাদেশটা কেমন হবে, কিছু কিছু মিল আছে, কিন্তু সব কি মিলবে? না, মিলবে না। তো এরকম প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর বাংলাদেশ আছে, প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাগুলো তো এখন আমি যেভাবে করতে চাই, আরেকজন যেভাবে করতে চাই, সেটা তো এক না। যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না। আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নম্বর থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। আগামীর বাংলাদেশে ইন্ডিয়ার কোনো হেজিমনি থাকবে না, ভারতীয় আগ্রাসনের কোনো চিহ্ন থাকবে না, ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হবে একটা সাম্যের সমাজ, আগামীর বাংলাদেশ হবে একটা ইনসাফের সমাজ। এটা আমার স্বপ্ন। এখন এই স্বপ্নের সাথে যে অ্যালাইন না, তার সাথে তো আমার ঐক্য বা থাকবে না। ন্যাচারালি আমি তার সাথে চলতে পারবো না, চলবো না। হয়েছে এখন এখন এটাকে যদি এখন বুঝতে আমরা যদি বলি যে আমরা সবাই আবার একসাথে থাকবো, এটা তো সম্ভব না, এটা একেবারেই সম্ভব না। ধরেন এখন একজন যে লেফট, আলট্রা লেফট, সে যেভাবে আগামী বাংলাদেশ চিন্তা করে, তার সাথে কি আমার চিন্তা মিলবে? একজন ইসলামপন্থীর চিন্তা মিলবে? মিলবে না তো। তো সেই জন্য এই কনফ্লিক্ট গুলো হচ্ছে, এবং এটাই স্বাভাবিক। এবং এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে সমাজ আগাবে। যে সবচেয়ে ভালো স্বপ্ন, যে সবচেয়ে ভালো ইমাজিনেশন জনগণের সামনে দাঁড় করাইতে পারবে, তার আশেপাশের জনগণ দাঁড়াবে। সেই জায়গায় আপনি আপনার পজিশন চমৎকারভাবে পরিষ্কার করেছেন, এবং এর আগেও আপনি কথাগুলো বলেছেন। দুটি প্রশ্ন আমার কাছে। একটি হচ্ছে যে ইসলামপন্থী রাজনীতির সাথে সেখানে আলট্রা লেফট যে রাজনীতি যারা করছেন তাদের সাথে মিলবে না, এটা আমরা জানি। আমি একটু আপনার কাছে জানবো, একসময় আপনি বাম রাজনীতি করেছেন, আপনার ট্রানজিশন সম্পর্কেও শুনবো, কিন্তু তার আগে একটি প্রশ্ন যে আপনি ইসলামপন্থী রাজনীতির সাথে সংযুক্ত ফর্মালি হতে যাচ্ছেন কিনা? রাজনীতির সাথে আমি তো রাজনীতি করি, ফর্মালি কোনো দলের সাথে আপনি সংযুক্ত হতে যাচ্ছেন কিনা? এই প্রশ্নের একটা ইন্টারেস্টিং উত্তর দেওয়া যায় আর কি। মানে চার্লি চ্যাপলিনকে রাজনীতির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তো উনি উত্তর দিয়েছিলেন যে আই রিমেইন জাস্ট ওয়ান থিং and one thing only, and that is a clown. It places me on a far higher plane than any politician. তো আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমি ওনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে খুব বেশি কি বলবো, আমি খুব বেশি পয়েন্ট দেই না আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং আমার তাদের সামর্থ্য সম্পর্কে খুবই উঁচু ধারণা নাই, এবং এটা বাংলাদেশের জনগণেরও নাই। যেমন ধরেন যে এটা পার্সোনালি যদি কেউ কোনো রাজনৈতিক দল না নেয় তাহলে আমি খুশি হব। আমি পার্সোনালি নেওয়ার জন্য বলছি না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আপনারা আমাদের সহযোদ্ধা, পূর্ণ রেসপেক্ট আছে আপনাদের উপরে। ধরেন যে 1/11টা ঘটলো, তখন কারা ক্ষমতায়, মানে 1/11 ঠিক যে সময় ঘটছে, তখন কোন দলটা, কোন রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতার আশেপাশে? বিএনপি, জামাত তো, তাই না? তাদের মধ্যে থেকে 1/11 ঘটে গেল, আপনারা তো প্রোটেক্ট করতে পারলেন না দেশকে। এই যে 1/11 ঘটে বাংলাদেশ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্যে ঢুকে গেল, আপনার হাতে রাষ্ট্র আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, আপনি প্রোটেক্ট করতে পারলেন না। এই ব্যর্থতা তো আপনার, তাই না? আপনি এমনকি এটা কল্পনা করতে পারেননি যে এরকম একটা বিপদ আপনাদের সামনে আসছে। তাহলে ভরসা করবো কোথায়? আপনার উপরে। আমি তো ওনাদের সাথে যাব না, আমি কখনোই ওনাদের সাথে যাব না। কারণ আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে বিপদগুলো দেখি, আমি যেভাবে বাংলাদেশকে প্রস্তুত করতে চাই, ওনারা তার ধারে কাছেও নেই। এখন ওনারা বলছেন ওনারা ক্ষমতায় গেলে ওনারা সবকিছু করে ফেলবেন। মানে আমি ওনাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে আপনারা যখন ক্ষমতায়, তখন 1/11 কিভাবে হলো?
এখানে আমি আপনার একটু যোগ করতে চাই, যদি অনুমতি পারবেন। দেন। সেটা হচ্ছে যে 111টা যে হয়েছে সেখানে অবশ্যই সরকারের দিক থেকে, সরকারের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের যারা ঊর্ধ্বতন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন তাদের এই মেসেজটা পাওয়ার কথা যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু এটার সাথে তো বহির্বিশ্বও জড়িত। সেটাকে আপনি কিভাবে দেখেন যে আপনার যারা কিনা পরাশক্তির সাথে যখন আপনি লড়াই করবেন, পরাশক্তি কি কারণে বিরুদ্ধে চলে যায়? একটা দেশে একটা শাসক কখনো ভালোভাবে দেশ শাসন করলেও কিন্তু পরাশক্তি একটা ষড়যন্ত্র করে তাকে ফেলে দিতে পারে। এটুকু এই বিষয়ে আপনি যদি কোনো কিছু বলেন। দেখেন, এটা তো বুদ্ধিমত্তার বিষয়। মানে আমরা একটা ছোট দেশ, আমরা একটা ছোট রাষ্ট্র, এটা সত্য। কিন্তু আম, আমি যদি বুঝতে পারি যে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে, এখন দুনিয়ার ন্যারেটিভটা কোন দিকে, তো আমি তো নিজেকে অ্যালাইন করব তার সাথে, তাই না? ধরেন আমি যদি দেখি একটা ঝড় আসছে সামনে, তাহলে আমি সেই ঝড় থেকে মোকাবেলা করার জন্য আমি কি করব? আমি কি ঝড়ের সাথে সামনাসামনি হেড অন কলিশনে যাব, নাকি আমি এমন একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ নেব যেখানে আমি কিছুদিনের জন্য আশ্রয় নিতে পারি, ঝড়টা চলে গেলে আমি আবার সামনে আসবো? তাই তো, তাই না? এটাই তো স্ট্র্যাটেজি। আমি যদি ঝড় আসছে, আমি হেড অন কলিশনের জন্য ঝড়ের মধ্যে দিয়ে আমি দৌড় দিলাম, তাহলে তো উল্টে পড়বো। ন্যাচারাল এটা। হ্যাঁ, তো দুনিয়ার ন্যারেটিভের খোঁজ রাখতে হবে, দুনিয়ার শক্তিগুলোর ভারসাম্য দেখতে হবে, এবং তার মধ্যে আমার অবস্থানটাকে সিকিউর করতে হবে। এটাই তো রাষ্ট্র নেতাদের কাজ, এটাই তো পলিটিশিয়ানদের কাজ। ওনারা তো সারাদিন এই কাজই করেন, তাই না? ধরেন আমরা, আমি একটা এক্সাম্পল দিই। আম, ধরেন আমি আমি তো বাণিজ্যের লোক আর কি, মার্কেটিং এর লোক। হ্যাঁ, ধরেন আমার কোম্পানির একটা পণ্য আমি মার্কেটে দিলাম, এবং খুব ন্যাচারাল একটা কম্পিটিশন আসবে। এটা যদি সাকসেসফুল হয়, এটা কম্পিটিশন আসবে। তো আমি এই কম্পিটিশনকে কিভাবে ফাইট করব সেটা যদি আগে থেকেই ঠিক করে না নেই, বা আমি কম্পিটিটরকে ওয়াচে না রাখি। হ্যাঁ, মানে বিজনেসে একটা কম্পিটিটিভ ওয়াচ বলে একটা জিনিস আছে, মানে রিয়েল টাইম ওয়াচ রাখা হয় যে আসলে কম্পিটিশন কি কি করছে। সো গ্লোবাল পরাশক্তি কি কি করছে, এটা রিয়েল টাইম ওয়াচ যদি কেউ করতে পারতো, তাহলে কখনোই 111 করতো, কখনোই করতো না। সেই জায়গা থেকে আমি একটু প্রশ্ন করতে চাই যে এই সময়ে ভারত কি করছে সে ব্যাপারে বর্তমান সরকার কতটুকু সজাগ, এবং আপনি কি মনে করেন ভারতের সাথে বা অন্য কোনো পরাশক্তির সাথে, সেখানে যুক্তরাষ্ট্রকেও যদি আপনি এখানে যোগ করেন, কিভাবে আসলে লড়াইটা করা উচিত? এটা এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন আর কি। দেখেন, ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক, আমাদের কূটনৈতিক সম্পর্ক কি রকম হবে, সেটা নিয়ে আমি একটা কয়েকদিন আগে এপিসোড করেছি। আমি সেই এপিসোডে আমি বলেছি যে আসলে ইন্ডিয়া আমাদেরকে কিভাবে দেখে কূটনৈতিকভাবে, তার কূটনৈতিক দর্শনটা কি, সেই কূটনৈতিক দর্শনের আলোকে আমাদের পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। হুম। আম, এইটা হচ্ছে ধরেন, এটাকে বলা হয়, আমরা ছোটবেলায়, আপনিও পড়েছেন ছোটবেলায়, যে মাসুদ রানা আমরা পড়েছি না, কাউন্টার ইন্টেলিজেন্স। সো আমাদের এই কাউন্টার ইন্টেলিজেন্স কোনো ফিক্স বিষয় না। সো ভারত যেই স্ট্র্যাটেজি নিচ্ছে বাংলাদেশ প্রশ্নে, সেটার কাউন্টার ইন্টেলিজেন্স, আমাদেরকে একটা ডাইনামিক কাউন্টার ইন্টেলিজেন্সের ব্যবস্থা রাখতে হবে, সো দ্যাট আমরা যে ধরনের অ্যাকশনই নিক না কেন, আমরা যেন তাকে ট্যাকেল করতে পারি। এখন হচ্ছে কি, আপনি যে বললেন যে সরকার কি করছে, আমি তো এটা বলতে পারবো না সরকার কি করছে, যেটা না, সরকার যতটুকু আমরা জানতে পারি বাইরে থেকে। না। আমি 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 দেখেন, আমি কিন্তু একটা জিনিস আজকে সকালবেলায় বলছিলাম একজনকে, যে দেখেন, আম, আমি বিশ্লেষক না, আমি অ্যাক্টিভিস্ট। আই মুভ থিংস। আমি জিনিসপত্রকে সরাই, মানে কোথায় কি ইয়ে করতে হবে সেটা ঠিক করি। আমি অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, এবং বাংলাদেশ একজন পরিচিত অ্যাক্টিভিস্ট, আমি চেষ্টা করব যে আমি আমার মতো করে অ্যালাইনমেন্ট করার, আমি আমার মতো করে রাজনৈতিক শক্তিগুলোর সাথে সম্পর্ক করার আমি চেষ্টা করবো, এবং সেটা আমি করছি। আমি সেটা এখানে বলবো না, কিন্তু আমি যেহেতু পশ্চিমে থাকি, আমার অনেক জায়গায় রাস্তা খোলা, আমার অনেকের সাথে সম্পর্ক আছে, পরিচয় আছে, যোগাযোগ আছে, অ্যাক্সেসের জায়গা আছে। আমি সেই জায়গাগুলোকে অবশ্যই ব্যবহার করব, এবং যেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে সিকিউর করা যায় সেই চেষ্টা আমি করব, এবং সেটার রাস্তা আছে। আমি বলে দিতে চাই না এখানে, কিন্তু আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস হতে দেব না, এবং আমরা চেষ্টা করবো এটাকে সিকিউর করার জন্য যেভাবে করা সম্ভব। আপনি যেটা বলেছেন যে কোনো পরাশক্তির দিক থেকে কোনো ঝড় আসলে সেই ঝড়কে মোকাবেলা করার পূর্ব পরিকল্পনা তো থাকতে হবে। তো সেই জায়গা থেকেই প্রশ্ন যে এখন কি কোনো ঝড় আসছে বলে আপনি মনে করেন কিনা, এবং সেটার জন্য প্রস্তুতি আছে কিনা? একদমই না, একদমই না।
একদমই না। পশ্চিম বরং ঝড় যদি আসে, এটা একটু ভুল হলো আমার বলা, ঝড় যেটা আসছে সেটা হাসিনা পরিবারের জন্য আসছে, সেটা আওয়ামী লীগের জন্য আসছে। এবং এটা আমি কয়েকদিন থেকেই বলছি, বেশ কয়েকদিন থেকেই বলছি। আওয়ামী লীগ এবং হাসিনা পরিবার বরং এটা প্রস্তুতি নিক যে সেই ঝড় সে কিভাবে মোকাবেলা করবে। হাসিনার পরিবারের যারা, এবং ঝড় যে আসছে সেটা তো আমরাই দেখতে পাচ্ছি। টিউলিপের উপর আসলো, এরপর পুতুলের উপরে আসবে। আজকেই ল্যান্ডসেটে দেখেছেন একটা খবর পাবলিশ হয়েছে যে ল্যান্ডসেট খবর দিচ্ছে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুদক ইনভেস্টিগেশন শুরু করছে। ল্যান্ডসেটের মতো পত্রিকা, আমি জানি না ল্যান্ডসেট বললে এটা কিছু ইয়ে করে কিনা, কিন্তু গ্লোবাল হেলথে ল্যান্ডসেট একটা অথরিটি। হ্যাঁ, ল্যান্ডসেট যখন বাংলাদেশের একটা খবরকে তার খবর হিসাবে, একমাত্র খবর হিসাবে তার জার্নালে স্থান দেয়, তার মানে সে তৈরি করছে গ্লোবাল হেলথ অথরিটিকে তার পজিশনটা নেওয়ার জন্য। সো আমি বলেছিলাম যে এরপরের ইয়ে হবে পুতুল, তো আস্তে আস্তে সব কয়টা আসবে। আপনি জানেন যে এই সময়ে বাংলাদেশের রাজনীতির মাঠে খুবই আলোচনার বিষয় হচ্ছে, দুই পক্ষ থেকে আমরা শুনছি যে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের বিষয় নিয়ে অনেকে বলছেন যে তাদেরকে নির্বাচনে আনার এক ধরনের পরিকল্পনা আছে। এটা কারা করছে, কারা এই সুযোগ করে দিতে চায়, সেটা নিয়েও অনেক আলোচনা আছে। তো আমি এই জন্যই আপনার কাছে প্রশ্নটি রেখেছিলাম যে কোনো ঝড় সামনে আপনি দেখেন কিনা, সেই জায়গা থেকে যে পরাশক্তিদের কেউ কেউ আওয়ামী লীগকে আবার এখানে পুনর্বাসিত করার জন্য রাজনীতিতে চেষ্টা করছে কিনা, এবং সেই জায়গায় কিভাবে আপনারা এটা বা আমরা এটা মোকাবেলা করব। দেখেন, পরাশক্তিরা তো শেখ হাসিনার সাথেই ছিল, দীর্ঘদিন ছিল, চেষ্টা করেছে, অনেক কিছু করার চেষ্টা করেছে, কিছু করতে পেরেছে। আসল এজেন্সিটা কার? বাংলাদেশের জনগণের। রাজনৈতিক এজেন্সিটা বাংলাদেশের জনগণের। পরাশক্তি যেই আসুক না কেন আমরা কেয়ার করি না তো, কারণ বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে, জানে কিভাবে একটা ব্রুটাল ফ্যাসিস্ট রেজিমের সামনে বুক পেতে দাঁড়াতে হয়। তো এই জনগোষ্ঠীকে কোন পরাশক্তি এসে সামাল দেবে? কোন পরাশক্তি কি করবে? বিএনপিকে সাপোর্ট করে যাবে, এটা তো হবে না, বরং এই উল্টাটা হবে। কারণটা হচ্ছে যে যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার গঠন করবে, তাহলে বিএনপিকে এটা মনে করতেও হবে পাশাপাশি যে একটা ব্যাপক অংশের মানুষ তার বিরোধী দলের ভূমিকা নেবে। হ্যাঁ, তো অপোজিশন তো থাকতে হবে। অপোজিশন না থাকলে ডেমোক্রেসি কিসের, তাই না? বিএনপি যে ডেমোক্রেসির কথা বলে, তার যদি অপোজিশনই না থাকে, তাহলে যে ক্ষমতায় যেতে চায় তার একটা প্রবল প্রতিপক্ষ দাঁড়াবেই। ছাত্রদের ছাত্রদের অনেক দুর্বলতা আছে, সমস্যা আছে, তারা তো অনেক কথা শোনেনি। আমিও তো বলেছি, আমার ভিডিওতেও বলেছি যে আমরা অনেক কিছু সাজেশন দিয়েছিলাম যে কথাগুলো তারা শোনেনি, এবং ঠিক সময় মতো শুনলে আজকে এই অবস্থাটা তৈরি হতো না। নির্বাচনের নিরপেক্ষতার কথা যে আসছে না, এই কথাটাও আসছে কিন্তু ছাত্রদের দুর্বলতার কারণেই। কারণ আমরা যে সাংবিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুপ্পুর কাছে শপথ নিয়ে, সেটার মধ্যে দিয়ে তো এই কথাটা এসছে, তাই না? প্রথম দিন যেদিন রাজনৈতিক দলগুলো, ছাত্ররা, আজকে একটা ভিডিও আমি শেয়ার দিয়েছি এতে ফেসবুকে, শ্যামলীতে বিকেল 4টার সময়, শাসনের একটা অংশ, তাই না, হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি, সেইখানে যে আমরা বিজয়ী শক্তি, আমরা পরাজিতের কাছে যে আমরা নেগোসিয়েট করছি, এটা কোনোদিন হয়? পরাজিত শক্তি তো বিজয়ীর কাছে আসে। হ্যাঁ, তো এই ভুলগুলো তো পলিটিক্যাল পার্টি করছে। ওয়াকারের ওখানে কে গেছে? রাজনৈতিক দলগুলো গেছে, ছাত্ররা তো যায়নি। রাজনৈতিক দলগুলো গেছে, এই দায় কার? আজকে যে সরকার এসছে, এর দায় কার? বক্তব্য হচ্ছে আমরা কেউ তো সরাসরি উপদেষ্টা পরিষদে নেই। ঠিক একই প্রসঙ্গ এসেছিল আমাদের কোন একটি আলোচনায়, তখন বিএনপির পক্ষ থেকে এই কথাটা বলা হয় যে আমরা তো উপদেষ্টা পরিষদে নেই, সুতরাং কেউ উপদেষ্টা পরিষদের থেকে দল গঠন করলে সেটা এই সরকারের নিরপেক্ষতা নষ্ট করবে। দেখেন, মানে বিএনপি উপদেষ্টার জন্য নাম দিয়েছিল, হ্যাঁ নাম দিয়েছে, এবং এরপরেও আমি নাম ধরে বলতে চাই না, এরপরেও উপদেষ্টা নিয়োগ হয়েছে বিএনপির সুপারিশে, তাই না? তারপরে ধরেন অ্যাটর্নি জেনারেল কোন দলের লোক, তাই না? অ্যাটর্নি জেনারেল তো বিএনপির লোক। তো এরকম নানা পজিশনে, নানা পদে আমরা দেখবো যে বিএনপির লোকেরা, বিএনপির সচিবেরা, বিএনপি সমর্থিত সচিবেরা, বিএনপি সমর্থিত প্রশাসনিক আমলা কর্মকর্তারা ঢুকেছে, তাই না?
ধরেন যে সারা দেশে যে পিপি নিয়োগ হয়েছে এর মধ্যে বিএনপির লোক আছে না, দিয়েছে না, বিএনপি লিস্ট দিয়েছে না, এই সমস্ত বললে তো হবে না। মানে এখন যদি বিএনপি মানে ইনোসেন্ট প্লে করে তাহলে তো চলবে না, আমরা তো জানি বিষয়গুলো। হ্যাঁ, এখন এই যে অর্থাৎ সরকার, আপনি কি বলতে দল গঠন করলেও তারা সরকারে থাকতে পারে, তাতে করে নিরপেক্ষতা নষ্ট হবে না? দেখেন এই সরকারটা কি তত্ত্বাবধায়ক সরকার? আমার প্রথম প্রশ্ন। নিশ্চয়ই না। বলেন তো। না, ইঞ্জিনিয়ার তত্ত্বাবধায়ক সরকারের যে টার্ম নিশ্চয়ই তা না। না না, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, না। এখানে সবসময় বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, তাহলে আমি কেন মনে করছি যে এই সরকারটা শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার অথবা ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে? হ্যাঁ, আমি কেন এটার কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি? মানে নিরপেক্ষ হবে কেন? এই সরকার অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার, এই সরকার তো নিরপেক্ষ না। এই সরকার প্রো অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার, যারা ফ্যাসি বিরোধী। এই সরকার কি মানে আমাদের প্রতি যে আচরণ করবে আর আওয়ামী লীগের প্রতি যে আচরণ করবে নিরপেক্ষ থাকবে? মানে সরকার আওয়ামী লীগ যদি আমাদেরকে মারে সরকার কার পক্ষ নেবে? তাহলে নিরপেক্ষ হলো কিভাবে? আমি নিরপেক্ষতা আশা করছি কিভাবে? হ্যাঁ, মানে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যখন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, সেই জায়গা থেকে তাদের তখন ওই দাবিটা তোলার সুযোগ থেকে যায় কিনা? নির্বাচন কে করে? নির্বাচন কি সরকার করে না নির্বাচন কমিশন করে? নির্বাচন তো নির্বাচন কমিশন করে। ইউনূস কারো পক্ষে যে একটা পজিশন নেবে, কখনোই নেবে না। প্রফেসর ইউনূসের উপরে কি ওনাদের আস্থা নেই? মানে এখন তো তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূসের উপরে ওনাদের আস্থা নাই এখন মনে হচ্ছে। কম্পিটেন্ট খুবই শুরু করে যত নির্বাচন কমিশনার আছে প্রত্যেকেই অত্যন্ত দক্ষ এবং স্বাধীনভাবে কাজ করছেন। ওনারা কেউ কোথাও কোনো হস্তক্ষেপ করেনি, সরকারের কোনো হস্তক্ষেপ নেই, প্রফেসর ইউনূসের সরকারের কোনো হস্তক্ষেপ নেই, এখানে স্বাধীনভাবে কাজ করছে, তারাই নির্বাচনটা চালাবে। হ্যাঁ, বরং তার নির্বাচন চালানোর সময় প্রশাসন যেখানে হেল্প করবে, প্রশাসনকে যেভাবে হেল্প করতে বলার সেটা করবে, এবং সেখানে প্রফেসর ইউনূস কি রোল নিতে পারে সেখানে তো প্রশ্নের অবকাশ নেই। আমরা তো প্রফেসর ইউনূসকে চিনি, এমন না যে প্রফেসর ইউনূস একটা নতুন লোক, আমরা চিনি না তাকে, আমরা তার ভ্যালুজ জানি না, উনি কি চিন্তা করেন সেটা আমরা জানি না, তা তো না। উনি একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ বাংলাদেশে সব মানুষের মধ্যে, এমনকি গ্লোবালি। হ্যাঁ, আমরা এখন প্রশ্ন করছি যে উনার সরকার নিরপেক্ষ থাকবে না, এটা কোনো কথা? মানে ধরে নিলাম, আমি কিন্তু বলছি না যে আসিফ এবং নাহিদ ওরা সরকারের থেকে ইয়ে করুক। আসিফ তো প্রকাশ্যেই বলেছে যে আমরা সরকারে থাকবো না, আমরা যদি রাজনৈতিক দল করি আমরা সরকারে থাকবো না, এটা বলেছে কিন্তু আসিফ। আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে যে এই সরকারে প্রফেসর ইউনূস যেটা বলবেন, যেটা চিন্তা করবেন, সেটাই কি এই সরকার করবে না? করবে তো। সেটাই তো এই সরকারের পার্সোনালিটি। এই সরকারের পার্সোনালিটি প্রফেসর ইউনূসের পার্সোনালিটি, এই সরকারের পার্সোনালিটি নাহিদ আসিফের পার্সোনালিটি না। আরো কিছু বিষয় জানতে চাই, তবে এই যে বক্তব্যটা আপনি তুলে ধরেছেন সেখানে আমি একটু বলতে চাই যে একজন ব্যক্তির ইমেজ দিয়েই কি সবকিছু হয়ে যায় কিনা, একজন ব্যক্তি তার সততা দিয়েই কি সবকিছু হয়ে যায় কিনা? যদি তাই হতো তাহলে কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা যা প্রত্যাশা করছিলাম সবকিছু হয়নি। আমরা যেমন ধরেন, আমি উদাহরণস্বরূপ বলি, ফ্যাসিস্টদের দোসর হিসেবে যারা ছিল, গণহত্যার দায়ে যারা অভিযুক্ত, এরকম মানুষজন পালিয়ে গেছেন এই সরকার দায়িত্ব গ্রহণের পরে। আমরা দেখেছি জুলাইয়ের যারা ভিকটিম তাদেরকে সহযোগিতা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তো সেজন্য আমি বলছি যে একজন ব্যক্তির নিঃসন্দেহে তার প্রতি সবার আস্থা আছে, কিন্তু শুধু একজন ব্যক্তিই কি সবকিছু করে ফেলতে পারেন কিনা সেই প্রশ্ন মনে হয় রয়ে যাবে। ব্যক্তির ভূমিকা তো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ধরেন আমরা জুলাই বিপ্লবের ব্যক্তি আবু সাইদের ভূমিকা তো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তাই না? তো ব্যক্তি তো আসলে একজন মানুষ না, ব্যক্তি হচ্ছে সেই, মানে রাজনীতিতে পার্সন হচ্ছে সেই, পার্সোনালিটি হচ্ছে সেটাই যেটার আশেপাশে মানুষজন এসে দাঁড়ায়। হ্যাঁ, মানুষ, জনগণ সময় নেতা তৈরি করে। প্রফেসর ইউনূস তো রাজনীতির লোক না, প্রফেসর ইউনূসকে আমরাই নেতা বানাইছি। হ্যাঁ, উনার চারপাশে আমাদের আস্থা বিশ্বাসটাকে আমরা উনার উপরে অর্পণ করছি। ধরেন আমি এইভাবে বলতে চাই না, আমি আমার কথা এক্সাম্পলটা দিতে চাই না, ধরেন আমি ইলিয়াসের কথা নিয়ে এক্সাম্পলটা দিই। ধরেন ইলিয়াস কেন এত পপুলার হল? মানে
ইলিয়াসের পার্সোনাল ক্যাপাসিটি নিশ্চয়ই আছে, কিন্তু তারপরেও জনগণ চেয়েছে ইলিয়াস জনপ্রিয় হোক। সেজন্য ইলিয়াস জনপ্রিয়, তার আশেপাশে দাঁড়িয়েছে, তাকে সাপোর্ট করেছে, তার ভিডিও দেখেছে, সেজন্যই জনপ্রিয় হচ্ছে। এভাবেই পার্সোনালিটি তৈরি হয়। সেই জন্য ব্যক্তিটা কিন্তু ওই ব্যক্তি না, ব্যক্তি মানে ওই সময় যে ব্যক্তির উপরে রাজনৈতিক কর্তৃত্ব, রাজনৈতিক এজেন্সি দিয়েছে। আমরা দেখছি যে আওয়ামী লীগের রাজনীতি করেছে তাদের অনেককে এই দলগুলোর কাছাকাছি যেতে বিভিন্ন জায়গায় আমরা শুনছি, বিশেষ করে জামাতে তো আপনি জানেন যে আওয়ামী লীগের নেতা সেখানে পদ পেয়েছে। এমনকি আমরা জামাতের আমিরকে দেখেছি আওয়ামী লীগের দোসরদের সাথে বসে থাকতে। সেই জেস্চার দেখে মনে হয়নি যে এটা খুবই শত্রুভাবাপন্ন একটা সম্পর্ক। তো এগুলো আসলে কি বার্তা দেয়? তাহলে কি ফ্যাসিস্ট দূর করা গেছে, নাকি তারা বিভিন্নভাবে আসলে রয়ে যাচ্ছে? আমি এই যে ছবি তোলাতুলিটাকে গুরুত্ব দেই না, ছবি তোলাতুলিকে গুরুত্ব দেই না এই জন্যই যে আসলে আমারও তো কিছুটা পাবলিক লাইফের অভিজ্ঞতা আছে, এবং এত মানুষ এসে ছবি তুলতে চায়, ছবি তোলে, যে সেটা আসলে এটাকে বাধা দেওয়া, এটা সবসময় সম্ভব হয় না। তাই ছবি দেখে, কারোর সাথে কারো ছবি দেখে আমাদের একটা অনুসিদ্ধান্তে পৌঁছানোটা ভুল পথ হবে, এটা আমি মনে করি। বরং রাজনৈতিক বক্তব্য দিয়ে যদি আমি এটার ব্যাখ্যাটা সেই করি, বক্তব্য যদি আমরা উল্লেখ করি, সেখানে জামাতের আমিরই কিন্তু প্রথম বলেছিলেন যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব, মানে যেটা উনি করতে আসলে পারেন না, তারপরে উনি বলেছিলেন, যদিও এটা একটা ভুল, পরবর্তীতে তিনি ব্যাখ্যা দিয়েছেন, তারপর উচ্চারণ তো করেছিলেন তিনি কথাটি। দেখেন, আমি রাজনৈতিক দলগুলো কি বলছে না বলছে এটার প্রসঙ্গে যাব না, এবং জামাতের আমির কি বলেছেন আমি ওইটার ব্যাখ্যায় যাব না। কিন্তু আমি একটা জিনিস কিন্তু মনে করি, সেটা হচ্ছে যে সমাজে আওয়ামী লীগের লোকজন আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো তাদের সাথে আমরা কিভাবে ডিল করব, এটার ব্যাপারে আমাদের একটা একটা চিন্তা থাকতে হবে, একটা রাস্তা থাকতে হবে। আমাদেরকে বলতে পাকিস্তান চলে যাও, বাংলাদেশে তোমার কোনো জায়গা নেই। হ্যাঁ, তো আমরা কি তাই বলবো যে তোমরা সবাই ইন্ডিয়া চলে যাও, বাংলাদেশে তোমার কোনো জায়গা নেই? এটা নিশ্চয়ই তা না। তা আমার প্রথম থেকে, মানে আপনি দেখবেন, আমি আমি যখন আমি যখন রেফিউজি হয়ে আসলাম, আমি কিন্তু জানতাম হাসিনা একসময় যাবে, আওয়ামী লীগ পালাবে, হাসিনার একটা লজ্জাজনক পতন হবে, এবং তারপরে আমার ধারণা ছিল আওয়ামী লীগ মার খেয়ে একদম ভুট্টা হয়ে যাবে। তো আমার প্রথম ইয়ে ছিল যে এই সময়টাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, এবং আমি কিন্তু ওই সময় একটা প্রস্তুতি নিয়েছিলাম যে আমাকে জানতে হবে যে আসলে কিভাবে রিকনসিলিয়েশনটা করতে হয়, এটার প্রসেসটা কি, কেমন করে এই প্রসেসটাকে চালাতে হয়। এবং আপনি দেখেছেন যে আমার একজন বন্ধু আছেন, ফিলোসফার আছেন, যার আমি কোর্স করেছি ফরগিভনেস এর উপরে করে, তারপরে আমি তার সাথে একটা টক শো করেছি ইউটিউবে, দুইটা টক শো করেছি, একটা টক শো আমি ছেড়েছি আর একটা আমি এখনো ছাড়িনি। তো ওইখানে আমি প্রস্তুতি নিয়েছিলাম যে কিভাবে আমি সমাজের মধ্যে রিকনসিলিয়েশনটা করব। আমার রিকনসিলিয়েশনের প্রস্তাব এখনো আছে, সেটা হচ্ছে যে আপনাকে তো, আওয়ামী লীগকে তো স্বীকার করতে হবে যে আমি কাজটা ভুল করেছি, অনুশোচনা থাকতে হবে। অনুশোচনা নাই, আমি আবার সমাজের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেলাম, এটা হতে দেব না, নো ওয়ে। আগে আগে গণক্ষমা চাইতে হবে জনগণের কাছে, এবং এটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মন্দিরে গণক্ষমা, হাত জোর করে ক্ষমা চাইতে হবে, ভাই আমি ভুল করছি। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজে ইন্টিগ্রেটেড হইতে পারবে। আমার উপরে যে অন্যায় হয়েছে, আমার উপরে যে অত্যাচার হয়েছে, সেটার অ্যাকনলেজমেন্ট থাকতে হবে। দুইটা জিনিস হলেই রিকনসিলিয়েশন সম্ভব। এবং এই দুইটার বাইরে কোন রাজনৈতিক দল বা কেউ যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, এটা হতে দেওয়া যাবে না, এত সহজ না। হ্যাঁ, বাংলাদেশে চাইলেই এখন এটা করে ফেলা যাবে। আমরাও আশা করতে চাই যে এটা যেন সম্ভব না হয়, বিশ্বাস রাখতে চাই। ভিন্ন প্রসঙ্গে আসি, আপনি বলছিলেন যে আপনি যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আছে এই রাজনৈতিক ধারায় আপনি বিশ্বাসী না, বা আপনি এই রাজনীতিতে যোগদানে আগ্রহী না, নতুন কোনো রাজনৈতিক দলের সাথে থাকতে চান? ডিফিকাল্ট, এটা এখনই বলাটা ডিফিকাল্ট যে নতুন কোন রাজনৈতিক দলের সাথে থাকতে চাই কিনা। খুব স্পষ্ট করে যদি জিজ্ঞেস করি যে নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে সেই দলে আপনি থাকছেন কিনা? না, আমি এটা নিয়ে কোনো উত্তর দেব না আর কি, এটা নিয়ে আমি এখনই কোনো উত্তর। কিন্তু আমার মনে যে চিন্তাটা খেলা করে, আমি এখন এটা নিয়ে সিদ্ধান্ত নেইনি কোনো, আমার মনে যে চিন্তাটা খেলা করে, ধরেন আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলছি, তারপরেও দেখেন গতকালকেই আমার প্রোগ্রামে এখানে বুক লঞ্চিং হলো, অনেক বিএনপির কর্মী এসছে, এবং
অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার সাথে কথা বলেছে, ইন্টারাক্ট করেছে। হ্যাঁ, আহ, তো আমি যেই পজিশনটা এই মুহূর্তে আমার আছে, এইটা উম, এইটা এই যে রাজনৈতিক ডামাডোলের বাইরে একটা ভালোবাসার এবং শ্রদ্ধার একটা জায়গা। এই এই জায়গাটাকে নষ্ট করাটা ঠিক হবে কিনা কোন রাজনৈতিক দলে যুক্ত হয়ে, এটা আমি শিওর না, এখনো শিওর না, আমি সার্টেন না। আমাকে মাহমুদ ভাই বলতেছেন যে তুমি আসো রাজনীতি করো। তো আমি মাহমুদ ভাইকে বললাম যে মাহমুদ ভাই, এই জিনিসটা তো আসলে আমার সিদ্ধান্ত না, এটা আপনাদের মুরব্বীদের সিদ্ধান্ত। আপনারা যদি মনে করেন তাহলে এটা চিন্তা করা যেতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি না এই মুহূর্তে যে আমার এই পজিশনটা ছেড়ে দেওয়াটা উচিত হবে কিনা। দেখেন, বাংলাদেশের এই যে ফ্যাসিবাদ যে দাঁড়াইতে পারলো, এটার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল যে বাংলাদেশে এমন কোনো ফিগার ছিল না, আমাদের পাবলিক ফিগার ছিল না, যে ফিগারটা সমস্ত দলের ঊর্ধ্বে দাঁড়ায়, সামনে যে বলতে পারবে না এটা করতে পারো না, তুমি কোনো দলের না, এই লোকটা দলের না, এই লোকটা কোনো দলের না, এই লোকটার দলের কোনো এজেন্ডা নাই, এই লোকটার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, এই লোকটা জনগণের জন্য সবসময় জনগণের পাশে আছে, এইরকম একটা ফিগার কিন্তু আমরা পাইনি। তো যদি সেই ফিগার হয়ে যাওয়ার একটা রাস্তা থাকে, আমি সেটা কেন পার্সু করবো না? আমি বলছি না আমি সেই ফিগার হতে পেরেছি, আমি হলে অসুবিধা আছে। আমি যদি সেই জায়গায় যেতে চাই, মানুষ যদি আমাকে সেই জায়গায় স্থাপন করে, সেই ভালোবাসাটা দেয়, সেই আস্থাটা রাখে, আর আমি যদি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারি আমার কাজ দিয়ে, আমার আমার কমিটমেন্ট দিয়ে, তাহলে আমি কোন জায়গাটা নেব? ওই জায়গাটা সবার উপরে, নাকি রাজনৈতিক দলের একজন নেতা হয়ে? সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। সেটা এটা কনসিডার করতে হবে, এটা সবাইকেই দেখতে হবে। যারা আমাকে বলছেন রাজনীতিতে যুক্ত হওয়ার, তাদেরকেও চিন্তা করতে হবে, আমার নিজেকেও চিন্তা করতে হবে। আমি আপনার সাক্ষাৎকার নিচ্ছি এটা জেনে আমাকে আমার বন্ধুরা কয়েকজন বলেছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, যে আপনার ব্লগে যে ভিডিওসগুলো দিচ্ছেন, সেখানে সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে, বিএনপির বিরুদ্ধে সমালোচনা আছে, যেরকমটা আছে সেরকম জামাতের বিরুদ্ধে নেই। ঠিক এই ব্যাপারে আপনার কোনো উত্তর আছে কি? হ্যাঁ, আমি এটার উত্তর তো দিয়েছি। আমি এটার উত্তর দিয়েছি যে দেখেন, আমি বলি যে আমি সবসময় প্রেজেন্ট অপোজিশন পার্টি। হ্যাঁ, সো ক্ষমতায় যে থাকবে, যার হাতে ক্ষমতা বা যার হাতে ক্ষমতা আসতে যাচ্ছে, আমি তো তার বিপরীতে দাঁড়াবো। হ্যাঁ, কারণ যে ক্ষমতায় যায় সে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং জন জনগণের জনগণের ভয়েস তার কাছে পৌঁছে দেওয়া এবং জনগণের আকাঙ্ক্ষার কথা তার কাছে বলা, এটা তো আমার দায়িত্ব জনগণের কণ্ঠস্বর হিসেবে। তো জামাত কি সরকার গঠন করছে যে আমি আমাকে এই কথা আওয়ামী লীগের আমলে বলতো যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে এত বলেন, মানে আওয়ামী লীগের কিন্তু কেউ কেউ আছে যে আমার আর্গুমেন্টের সাথে কিছু কিছু তো রেশনাল রিজনেবল আওয়ামী লীগের লোকজন আছে, তো তারা বলতো যে আপনি খালি আওয়ামী লীগের সমালোচনা করেন, কই বিএনপির তো একটা সমালোচনা করেন না। আমি কেন করবো ভাই বিএনপির সমালোচনা? বিএনপি কি ক্ষমতায় এখন? বিএনপি তো ক্ষমতায় না, এমনকি বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো আশু সম্ভাবনাও নাই, সে রাস্তা রাখেননি। তা আমি কেন বিএনপির সমালোচনা করতে যাবো? উদয়, একটা রাজনৈতিক দলের হাতে যখন রাষ্ট্রের ক্ষমতা চলে যায়, রাষ্ট্রের ক্ষমতা যখন থাকে, রাষ্ট্রের ক্ষমতাতে কিন্তু একটা একটা স্ট্যাটিউটারি বডি, এটার একটা আলাদা ক্ষমতা আছে, আলাদা শক্তি আছে, সেটার সাথে রাজনৈতিক দলের শক্তি তাকে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে সেটা একটা প্রবল শক্তি হয়ে যায়, রাষ্ট্র সরকার একটা প্রবল শক্তি হয়ে যায়, এবং তার কাছে জনগণ অসহায় হয়ে যায়। তো সেই জন্যই এই যে প্রবল শক্তি, এটাকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য আপনার একটা শক্ত অপোজিশন লাগবে। এখন এইটার পার্ট কি জামাত ইসলাম? কিন্তু বিএনপি তো এখনই ক্ষমতায় যায়নি, যাবে, আপনি মনে করছেন যাবে, কিন্তু এখনই তো ক্ষমতায় যায়নি। সেই জায়গা থেকে দলগুলোকে, সবগুলো দলকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখলে সেটা বরং দেশের জন্য আরো ভালো হতো কিনা? যদি জামাতে ইসলাম এই 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 ক্লাস্টারের মধ্যে চলে আসে, নিশ্চয়ই জামাত আমার বিরোধিতায় পড়বে, অবশ্যই বিরোধিতা। যদি এই ক্লাস্টারের মধ্যে চলে আসে, আমার ব্যক্তিগত বিবেচনায় আমি এখনো মনে করছি না যে জামাত এই ক্লাস্টারের মধ্যে এখনো ঢুকে পড়েছে, ক্ষমতার ক্লাস্টারের মধ্যে ঢুকে পড়েছে, যে ক্ষমতায় সে খুব শীঘ্রই চলে যাচ্ছে। আমি এটা এখনো মনে করি না। যদি এখানে যায়, নিশ্চয়ই জামাত কেন, যে কোনো দল, যে কোনো রাজনৈতিক দল আমার সমালোচনার মুখে পড়বে। তবে তবে দেখেন, আমি 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 একটা জিনিস বলে রাখি,
জামাতের নিশ্চয়ই সমালোচনা করার জায়গা আছে। আমি আজকে একটা ভিডিও করছি, সেখানে জামাতের একটা স্পেসিফিক সমালোচনা থাকবে, সেটা ঠিক। কিন্তু উম, এই 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 যে আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী রাজনীতির যে বিষয়গুলো বিএনপি যেভাবে বলেছে, জামাত কি এক্স্যাক্টলি সেভাবে বলেছে বা এই 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 লেংথে বলেছে? ধরেন বিএনপির কেন্দ্রীয় নেতা, খুবই গুরুত্বপূর্ণ নেতা, উনি বলছেন যে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা আওয়ামী লীগের স্লোগান। আপনার তো জয় বাংলাকে ডিফেন্ড করে জামাতের কোন নেতা কি বলেছে এই কথাটা? বলেন তো। আমার আমার আসলে কোথায় ইরিটেশনটা হয়, এটা এটা আপনাকে যারা প্রশ্নটা করেছে তাদেরকে বিশেষ ইয়ে করতে হবে, তাকে বুঝতে হবে। আমার ইরিটেশনটা হয় যখন এই আওয়ামী লীগ, আওয়ামী ন্যারেটিভ, এই মুক্তিযুদ্ধ নিয়ে লাদানো আর এই ইন্ডিয়ার লেসপেন্সারি, এই জিনিসগুলো যখন সামনে আসে, তখন এটা আমাকে ইরিটেট করে। এটা আমাকে শুধু না, গোটা বাংলাদেশের মানুষকে ইরিটেট করে। তো সেই জন্য আমি ওখানে রিয়াক্ট করি। বিএনপি যদি এই কথাগুলো কম বলে, তাহলে রিয়াকশন কম পাবে আমার কাছ থেকে, ভেরি ন্যাচারাল। আর যদি এই কথাগুলো কম থাকে, আমার কাছ থেকে আরো প্রবল রিয়াকশনের মুখোমুখি হবে। ধন্যবাদ আপনাকে। জানতে চাই যে বাংলাদেশে আসলে ইসলাম প্রশ্নটা কিভাবে ডিল করা উচিত, কারণ আপনি জানেন যে এখানে সিভিলাইজেশনের একটা অনেক বড় প্রাপ্তি তো ডেমোক্রেসি, কিন্তু সেই ডেমোক্রেসির সাথে ইসলামের যে থিওলজিক্যাল যে কনসেপ্ট, এটার সাথে তো একটা কনফ্লিক্ট আছে। আপনি কি মনে করেন যে এই কনফ্লিক্টটা আসলে কি করে দূর হবে? কনফ্লিক্ট দূর করার তো একটা রাস্তা আমি বলেই আর কি, সেটা হচ্ছে যে সামাজিক বিতর্ক। হ্যাঁ, সামাজিক বিতর্ক, আলাপ আলোচনা, কথা বলা, শোনা, এই বিষয়গুলো। কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশে যে সবচেয়ে সংগঠিত ইসলামী দল জামাত ইসলাম, তাদের সাথে কি কনফ্লিক্ট আছে? এটার নাই তো। তারা তো লিবারাল রাজনীতি করে, তাই না? তারা মডার্ন রাজনীতি করে, তারা এই বুর্জোয়া ডেমোক্রেসি মানে, তারা এই ইলেকশন সিস্টেম মানে, তাই না? তারা তো এটা তাদের কনস্টিটিউশনালি মানে, তারা ইডিওলজিক্যালিও এটা। তাদের কনস্টিটিউশনে তো এটা উল্লেখ করা নেই। কোনটা কোনটা? আপনি যেটা বলছেন, তারা লিবারেল পলিটিক্সের কথা বলছেন, কিন্তু তাদের কনস্টিটিউশন, দলীয় কনস্টিটিউশন যদি আমরা পাঠ করি, তখন তো সেটা নেই। এবং ধরেন এই দলগুলো যখন অন্যান্য ইসলামিক দলের সাথে এক হয়ে যাবে, ইসলামিক দল তো আর একটা না, সেখানে আরো অনেক দল আছে, সবগুলো মিলেই যদি আমরা চিন্তা করি, যখন জোট করবে, তখন তাদেরও তো এটা প্রভাব থাকবে, বা তাদের যে কনস্টিটিউশন, সেটাকেও তো তারা এক সময় ফলো করতে চাইবে, দলীয় কনস্টিটিউশন, কারণ সেই কনস্টিটিউশন ব্যবহার করেই তো সে জনশক্তিটা তৈরি করছে। আচ্ছা, ঠিক আছে। আপনি সব দলকে তো এক পাল্লায় মাপতে পারবেন, সব সব ইসলামী দলকে তো এক পাল্লায় মাপতে পারবেন। আমি এক্সাম্পল দিলাম জামাত বিং দ্য লার্জেস্ট ইসলামিক দল, সবচেয়ে অর্গানাইজ ইসলামিক দল, যারা ইলেকশন করে, দীর্ঘদিন থেকে ইলেকশন করে, আজকে না, এবং সংসদে সিগনিফিকেন্ট নাম্বার অফ সিটস ছিল। আমি সেই দলের কথা বললাম আর কি, যে এটাই তো সবচেয়ে বড় বড় ভোটের রাজনৈতিক দল, তাই না? হ্যাঁ, আরো অন্য অন্য রাজনৈতিক দলগুলো আছে, ছোট ছোট ইসলামিক দলগুলো আছে, সেটা নিয়ে আলোচনা তো হতেই পারে। কিন্তু আমি মনে করছি না যে ওনাদেরকে এই মুহূর্তে ভোটের রাজনীতিতে ওনারা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন, ওই দলগুলো ভোটের রাজনীতির একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমার বিবেচনা, মানে ভোটের রাজনীতি তো আলাদা, একটা আলাদা এই অর্থে যে ভোট ম্যানেজ করা একটা অন্য জিনিস, অন্য স্কিল। হ্যাঁ, ভালোবাসার একটা অন্য স্কিল। হ্যাঁ, তো এই দুইটা জিনিসকে আমি একই পাল্লায় মাপতে পারি না। ছোটখাটো ইসলামিক দলগুলোতে প্রচুর পরিমাণে আলেম আছেন, তারা অত্যন্ত সম্মানের, তাদেরকে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু সত্যিকার অর্থে কি ভোট ওনারা ওইভাবে টানতে পারবেন বা পেরেছেন? পারেননি। সো ভোটের রাজনীতি করার জন্য যে স্কিলটা দরকার, সেই স্কিলটা এখনো ওইভাবে ডেভেলপ করেনি ওনাদের মধ্যে। আর ওনাদের রাজনীতি, আমি মনে করি বাংলাদেশ সবার রাজনীতি করার অধিকার আছে, সবাই সবকিছু বলতে পারবে এক্সেপ্ট ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই জন্য না যে ও আওয়ামী লীগ, সেজন্য আমি করতে, এই জন্যই যে আওয়ামী লীগ বারে বারে জনগণের সাথে প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে, এবং জনগণের পাওয়ারকে কেড়ে নিছে, একবার না দুইবার। বাকশালে কেড়ে নিছে, আর এই হাসিনার আমলে কেড়ে নিছে, ওকে যখনই দিবেন ক্ষমতায়। আর ওটা তো আসলে রাজনৈতিক দল না। রাজনৈতিক দলের বাংলাদেশের সোভার্নিটির প্রশ্নে তাকে আপোষহীন হইতে হবে। তো ও তো সবসময় ইন্ডিয়ার কাছে দিয়ে দেয়, সবসময় ইন্ডিয়ার কাছে দিয়ে দেয়। তো ওকে কেন আমি বাংলাদেশের রাজনীতি করতে দেবো? ও ছাড়া বাংলাদেশে আর সবাই রাজনীতি, সবাই সবার কথা বলতে পারবে শান্তিপূর্ণভাবে, সে তার রাজনৈতিক কর্মসূচি পালন করবে, শান্তিপূর্ণভাবে সে ভোট করবে এবং তার কথা বলতে পারবে। জনগণ যদি মনে করে যে হ্যাঁ, এই ইসলামিক দলের কনস্টিটিউশন, ঘোষণা, রাজনীতি, এটাকে আমি গ্রহণ করবো, এটাকে আমি সাপোর্ট দেবো, এটাকে আমি ভোট দেবো, যদি দেয় সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমাদের কারোর কোনো আপত্তি থাকা উচিত না।
সেক্ষেত্রে ইন্টারেস্টিংলি আপনার দেখলাম যে আপনি যেভাবে ফর্মালি কথা বলেন, সবার সাথে পাবলিকলি কথা বলেন, ভিডিওতে আপনি ঠিক অন্যভাবে কথা বলেন, এবং সেখানে আপনি কিছু অশ্লীল শব্দ কখনো কখনো ব্যবহার করেন। কি এই বিষয়টা আপনার ভেতরে কেন আসলো? সেটা হচ্ছে যে অনলাইনে আপনি ভিডিওতে আমাকে যেভাবে দেখেন, আমার কিছু মেসেজ আছে, আমার কিছু বার্তা আছে, আমি সেটা মানুষকে বলতে চাই, আমি কথাটা পৌঁছে দিতে চাই তার কাছে। এটাই আমার কোর অ্যাক্টিভিজমের কোর ইস্যু আর কি। আমার বুকের মধ্যে কত বড় আমি লাল টুকটুকে আপেল জমায় রাখছি, সেইটা বলার চাইতে আমি এই মেসেজটাকে কিভাবে আমি জনগণের কাছে, আমার কনস্টিটিউয়েন্সির কাছে আমি পৌঁছে দিতে পারি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পলিটিক্স, সেটাই সবচেয়ে বড় রাজনীতি। এখন ধরেন এই যে আলতামিরা গুহায় ওই বাইসনের ছবি কেন আঁকছিল, কিছু বলার ছিল তার, তাই না? সেই জন্য সে বাইসনের ছবি আঁকছে। একজন একটা পেন্টিং করে কেন, তার কিছু বলার আছে সমাজকে, সোসাইটিকে, রাষ্ট্রকে, সেই জন্য সে পেন্টিং। কবিতা লেখে কেন, তার কিছু বলার আছে, তার কিছু অন্তর্গত কিছু ইমোশন আছে, সেটা সে কমিউনিকেট করতে চায়। তো আমিও আমার কনস্টিটিউয়েন্সির সাথে কমিউনিকেট করতে চাই, আমার বলার কথাটাকে বলতে চাই। হ্যাঁ, এখন ধরেন রাজনীতি, রাজনীতি তো খুবই একটা স্বাদহীন বিষয়। হ্যাঁ, এটার মধ্যে কোনো স্বাদ নাই, এটা সহিংস কখনো কখনো, এটা কিছু নাই যেটা আমাকে খুবই স্টিমুলেট করে দিতে পারবে সবসময়, নো। হ্যাঁ, এটা নাই। মানে ধরেন আমি যদি একটা নাচ দেখি একটা কোথাও, তাহলে তো আমি চোখ তাকিয়ে দেখবো। আমি একটা সিনেমা দেখি, সেটা দেখবো। আমি একটা গান শুনি, সেটা দেখবো। কিন্তু রাজনীতি তো এটা না। তাহলে রাজনীতির কথা কেন মানুষ শুনতে আসবে? রাজনীতির কথা তখনই শুনতে আসবে যখন এটা তার জীবনের সাথে সম্পর্কিত করে বলা হবে, তার মতো করে বলা হবে, সেই জন্য শুনতে আসবে। তো সে কারণেই আমি আগেও বলেছি, আমি দুটো পার্সোনালিটিকে ফলো করেছি খুব কেয়ারফুলি, যে আমার পর্দার পার্সোনালিটিটা কেমন হবে সেটাকে আমি ঠিক করার জন্য। এক হচ্ছে যে আমি আমার ছেলে যখন স্কুলে পড়তো, আমি তখন দেখেছি যে তারা সেফুদা তাদের মধ্যে খুব জনপ্রিয়। সেফুদা কেন জনপ্রিয়? ওই তার গালি গেছে, গালিগুলোকে দিয়ে একটা অ্যাপস বানাইছে। সেই অ্যাপসটায় বিভিন্ন গালিকে একসাথে জুড়ে নতুন নতুন গালি তৈরি করা একটা খেলা ছিল আর কি, বাচ্চাদের মধ্যে, একদম আমার ছেলের বয়সে, যারাই আসলে এই বিপ্লবটা করেছে এদের মধ্যে। এবং এইটার প্রকাশ আপনি দেখেছিলেন 2018 রোড সেফটি মুভমেন্টে। ছাত্ররা স্লোগান দিচ্ছে পুলিশ কোড চ্যাটের বাল। এটা আমার জীবনে কল্পনা করিনি যে চ্যাটের বাল বলে ছাত্ররা রাজনৈতিক স্লোগান দেবে আর কি। হ্যাঁ, সো এই সেফুদার এইটা হলো পলিটিক্যাল এক্সপ্রেশন, সেফুদার অ্যাক্টিভিজমের পলিটিক্যাল এক্সপ্রেশন। সেফুদাকে অনেকে পছন্দ করে না, গুরুত্ব দেয় না, কিন্তু সেফুদা ওয়াজ এ ফেনোমেন। হ্যাঁ, এবং এই ফেনোমেননটাকে যে যদি কেউ ধরতে না পারে, তাহলে সে আসলে তার রাজনীতি করা উচিত না। 2 নাম্বার হচ্ছে হিরো আলম। হিরো আলম তার গ্রাম্য রাস্টিক ভয়েসে কথা বলে, ভেরি স্ট্রং প্রভিন্সিয়াল অ্যাকসেন্ট, বগুড়ার অ্যাকসেন্টে কথা বলে, এক্সট্রিমলি স্ট্রং প্রভিন্সিয়াল অ্যাকসেন্ট, এবং পপুলার। তাকে গুরুত্ব দেয় না কেউ, কিন্তু সে পপুলার, তার ভিডিও দেখে, তার কথা শোনে। তো আমি তো আমার কথা শোনাতে চাই, আমি কম্বাইন করলাম এই দুটোকে, সফুদার পার্সোনালিটির সাথে হিরো আলমের অ্যাকসেন্ট। আমি বগুড়ার লোক, আমি বগুড়ার ভাষা তো বলতে পারি, যদিও দীর্ঘদিন না বলার কারণে একটু ইয়ে ছিল, আমার বন্ধু বান্ধবরা হেল্প করছে কোনটা কিভাবে বলতে হবে। তো এইটা দিয়ে আমি এই কাজটা করেছি। আর 2 নাম্বার বিষয় হচ্ছে অশ্লীলতার কথা যেটা বললেন না, এটা আমি সরি যে আপনার সামনে এই আলাপটা করতে হচ্ছে, কিন্তু এটা জানা থাকা দরকার। আপনার একজন মানুষ, তার যদি কোনো তাকে যদি আঘাত করতে হয়, মানুষ তাকে আঘাত করে তার দুর্বল জায়গাটা। আপনি জানেন কিনা জানি না, আমি একসময় কারাতে করতাম, আমি কিন্তু কারাতে ব্ল্যাক বেল্ট। তো আমার 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 জানা আছে যে কিভাবে উইক পয়েন্ট গুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে এবং কোথায় দিয়ে আক্রমণটা কোথায় দিয়ে সামাইতে হয়, এটা খুব জানা আছে। সো কারাতে ফাইট করার সময় আমার যে দুর্বল পয়েন্ট সেটাকে প্রোটেক্ট করে রাখতে হয়, ওখানে যেন আঘাত করতে না পারে। এইটা ফাইট করার সময় সবসময় মাথায় থাকে, আমার প্রতিপক্ষের দুর্বল জায়গাটায় আমি আঘাত করব এবং আমার দুর্বল জায়গাটাকে আমি রক্ষা করব, আমি আমার সর্বশক্তি দিয়ে আমার ওটাকে রক্ষা করব। আঘাত করাটাই গুরুত্বপূর্ণ না, নিজেকে রক্ষা করাটা। এখন বাংলাদেশে আসলে
কি কি ভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা হয়, থামিয়ে দেওয়া হয়। এটা কিন্তু এক্সট্রিমলি পলিটিক্যাল ইস্যু। এটা আমি সেই জন্যই আপনার সামনেও আমি এটা আলাপ করছি, এটা আমি আলাপ করতে দ্বিধা করছি না, এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য আপনি কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যেমন ধরেন আমার এখানে এসে বলতো যে এই তুমি কবে খতনা করবে, হ্যাঁ, মানে তার আক্রমণটা আমার পুরুষাঙ্গে এসে ওইখানে, মানে আমি তাহলে নিজেকে সেভ করার জন্য সরে যাবো, আমি আলোচনা থেকে সরে যাবো, হ্যাঁ, এই এই অ্যাটিটিউড নিয়ে সে আমাকে ওইখানে। বাট আমি তো ডাক্তার, আমার তো যৌনাঙ্গ পুরুষাঙ্গ নিয়ে কোনো প্রেজুডিস নাই এবং ওটা নিয়ে আমার কোনো লজ্জাও নাই, হ্যাঁ। তো তখন আমি 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 এই জিনিসগুলোকে আমি দেখতাম যে মানে বিইং এ হিন্দু আমাকে এসে বলতেছে খতনার কথা, হ্যাঁ, যে আমার পুরুষাঙ্গের চামড়া আমি কেন কাটিনি, কখন কাটবো, হ্যাঁ। তো এটা বলে লজ্জা দেওয়া এগুলো থেকে আসতে পারে। এবং আমি যে এই গালিগুলো দেই, আমি যে মুখ খারাপ করি, এই মুখ খারাপের জন্য আমি এতদিন টিকে আছি, আদারওয়াইজ টিকতে পারতাম না, হ্যাঁ। 2 নাম্বার জিনিস আপনি টের পান যে গালি কাজে দেয়? নিশ্চয়ই কাজে দিচ্ছে। আমার কাছে বলে কেউ আপনি কেন কখন খতনা করবেন এটা বলবে? জীবনে কেউ বলবে? আচ্ছা, আরো সময় একেবারে শেষ, কিন্তু জানার অনেক কিছু প্রশ্ন অনেক। খুব ছোট করে যদি বলেন, আমরা দেখি যে আপনি এলিটদের ব্যাপারে আপনার একরকম অস্বস্তি আছে, অ্যালার্জি আছে, ঠিক কেন এটা তৈরি হয়েছে আপনার ভেতরে? আমার তো কোনো অস্বস্তি নেই, আমি তো পছন্দ করি না এলিটদেরকে, বাংলাদেশের এলিটদেরকে পছন্দ করি না। বাংলাদেশের এলিটরা এলিট হয়েছে কিভাবে জানেন? বাংলাদেশের এলিটরা এলিট হয়েছে চুরি করে, অন্যের সম্পদ দখল করে, এবং এটা নানা স্পেলে হয়েছে, হ্যাঁ, এবং আমার ফুলকুমারির মধ্যে একটা আছে আর কি। এবং এই এলিটদের এত দরিদ্র ঘৃণা, কারণ এরা সবাই দখল করে 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 করে, এরা তো হিস্টোরিক্যালি এলিট না, হ্যাঁ, হিস্টোরিক্যালি এলিট না, এবং সেটা দখল করে, সম্পদ দখল করে, বিহারিদের সম্পদ দখল করছে, একসময় হিন্দুদের সম্পদ দখল করছে, এখন তারপরে আওয়ামী লীগেররা পাকিস্তানিদের সম্পদ দখল করছে, এইভাবে দখল করে 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 এরা এলিট হয়েছে, এবং এদের মধ্যে চরম দরিদ্র ঘৃণা, হ্যাঁ। আপনি দেখেন বাংলাদেশে, আপনি ঢাকা শহরে যদি 100টা ফ্ল্যাট থাকে, আপনি 100টা ফ্ল্যাটের সামনে লিফটের, যেখানে লিফট আছে সেই লিফটের সামনে যাবেন, দেখবেন সেটার মধ্যে কমপক্ষে 50টা লিফটে লেখা আছে এই লিফট কাজের বুয়া এবং ড্রাইভার ব্যবহার করবে না। কি পরিমাণে দরিদ্র ঘৃণা, হ্যাঁ। মানে এই লিফট শ্রমিকদের জন্য নহে, অথচ শ্রমিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লিফট, সবচেয়ে জরুরি। তো এই 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 লেভেলের চরম দারিদ্র ঘৃণা যে এলিটদের মধ্যে, তাকে তো কোনো স্পেস দেওয়া উচিত না। আমি তো তাদেরকে কোনো স্পেস দিতে চাই না। আমি তো একসময় বলতাম যে, বাধ্য ধরেন আমি রিক্সাওয়ালাকে তুই বলে ডাকি, কেন, ওয়াই, কেন আমি তুই বলবো? একজন বয়স্ক দুম করে মেরে দিই আমি রিক্সাওয়ালা গায়ে গায়ে আমি হাত তুলে দিই, কেন? কারণ গরিব, মারা যায়, সহজে মারা যায়, হ্যাঁ। এই যে দরিদ্র ঘৃণা, এবং এই দরিদ্র ঘৃণা কিন্তু মাদ্রাসার ছেলেদের প্রতিও আছে। মাদ্রাসার ছেলেদের দেখতে পারে না, কারণ তার দরিদ্র পরিবার থেকে। আচ্ছা, আপনাকে একটি প্রশ্ন না করেই পারছি না। এক সময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এবং পরবর্তীতে আপনি এখন ডানদের দুঃখ কষ্ট এটা আপনি দেখেছেন, এবং তাদের পক্ষে আপনি কথা বলছেন। আপনার কি মনে হয় যে আসলে বাম রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে কি আসলে আছে, এবং সেটা কি রকম হতে পারে? এই থেকে ধরেন, এই যে আমি রাজনীতিকে এইভাবে ডান বাম করে ব্যাখ্যা করাটা মুশকিল এই মুহূর্তে, কারণ এখন রাজনীতি এত কমপ্লেক্স হয়ে গেছে যে এইভাবে বলাটা মুশকিল। বাট স্টিল ডান বাম বললে বোঝে যে আসলে কি বলতে চায়, সেই জন্যই আমি এইভাবেই উত্তরটা দিচ্ছি। কিন্তু আপনি এটা মনে করেন না যে মানে ডান বামের এই ন্যারেটিভটাকে আমি ঠিক আগে 70 দশকে যেভাবে ছিল আমি সেভাবে এটাকে বিবেচনা করি, তা কিন্তু না। আমি যে অ্যাক্টিভিজমটা করি, অ্যাক্টিভিজমের কোর খুবই সিম্পল। আমার অ্যাক্টিভিজমের কোর হচ্ছে 2টা জিনিস: ইনসাফ, সম্মান, হ্যাঁ, ন্যায়। এবং ইমপ্লিমেন্ট করতে চান তাহলে তো আপনার সবার স্বার্থটাকে দেখতে হবে, তাই না? এবং আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, ধরেন একটা রাস্তায় একটা গাড়ি একটা লোককে মেরে দিল, কার কথাটাকে কোর্ট সবচেয়ে বেশি আমলে নেবে? যাকে মেরে দেওয়া হয়েছে তার কথাটা আমলে নেবে, তাই না? নিশ্চয়ই।
সেই জন্যে ভিকটিমের। আপনি রাইট পজিশন, পলিটিক্যাল পজিশনটা কোথায়, এটা সবসময় আপনি খুঁজে পাবেন মজলুমের দিকে, যে নিপীড়িত, যে দরিদ্র, যে কিছু পায়নি, যে সব হারাইছে, যে শোষিত, তার দিকে আপনি সত্যটাকে খুঁজে পাবেন। সত্য সবসময় দিকে থাকে, মজলুমের কাছে থাকে। হ্যাঁ, আমি সব সময় মজলুমকে আমি এটা দেখি, যে মজলুম। আপনি ঠিক কখন বুঝলেন যে মজলুম আসলে কারা? কারণ বাম রাজনীতি তো মজলুমের পাশে থাকার রাজনীতিটার কথাই বলে, তো আপনি তো সেখানেই সেই রাজনীতির সাথেই ছিলেন। কখন আপনার ভেতরে এই ট্রানজিশনটা আসলো? আমার প্রথম ইয়ে ছিল, আমার প্রথম স্বপ্ন ভঙ্গ হলো আমি যখন রাজশাহী থেকে ঢাকায় আসলাম। রাজশাহীতে কিন্তু আমাদেরকে মফস্বলের রাজনৈতিক দল, কিন্তু আমাদের যারা রাজনৈতিক গুরু ছিলেন তারা আমাদেরকে সত্যিকারের কমিউনিস্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এটা আমি তাদের উপরে পূর্ণ রেসপেক্ট রেখেই বলবো। যেমন ধরেন, আমাকে শ্রমিক এলাকায় পাঠিয়েছে, ওখানে একটা পাটকল ছিল, ওই জুট মিলে আমাকে পাঠিয়েছে সংগঠনের কাজে। আমি ওখানে শ্রমিকদের সাথে কাজ করেছি, আমি শ্রমিকদের সাথে মিটিং করেছি, আমি তাদের জীবনটা জানি কিরকম। আমাকে ক্ষেত মজুরদের সাথে কাজ করতে পাঠিয়েছে। পুটিয়াতে আমি ক্ষেত মজুরদের সাথে কাজ করেছি। পুটিয়ার জায়গাটার নামটা আমার মনে নাই, কিন্তু পুটিয়া গ্রামের মধ্যে আর কি ক্ষেত মজুরদের সাথে আমি কাজ করেছি। আমি বাগমারায় কাজ করেছি ক্ষেত মজুরদের সাথে, কৃষকদের সাথে কাজ করেছি, কৃষক সমিতির কাজ করেছি। তো এমনকি আমাদের ছিল ওই মেডিকেল কলেজে আমরা যে ডিসেকশন করি না, ওই যে ডেড বডি ডিসেকশন করি, তারপরে করি, ওইখানে ডোম থাকে, ওই ডোমদের একটা এলাকা ছিল। হ্যাঁ, ডোমদের একটা পাড়া ছিল রাজশাহীতে, টিবি হসপিটালের পাশে একটা বস্তির মতো অঞ্চল, যেখানে ডোমেরা থাকতো, যারা আমাদের মেডিকেল কলেজে কাজ করতো, যাদের পরিবারের অনেক লোকজন। তারা শুধু মেডিকেল কলেজে কাজ করতো না, তারা ডোম হিসাবে, ধাঙ্গুর হিসাবে অন্য কাজও করতো, মানে সুইপার হিসেবে কাজ করতো। আমি সুইপার কলোনিতে ছিলাম, থেকেছি। তো আমার পলিটিক্যাল গ্রুমিংটা কিন্তু ওইভাবে হয়েছে। হ্যাঁ, আমি ঢাকায় এসে দেখলাম, ঢাকায় তো কমপ্লিটলি ডিফারেন্ট কমিউনিস্ট পার্টি, এটার মধ্যে কোনো কমিউনিস্ট ইডিওলজি নাই। হ্যাঁ, এটা পিওর মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের একটা। এটা কত সালের কথা? আমি যখন আসলাম ধরেন 92 ঢাকায় আসলাম। আচ্ছা। হ্যাঁ, এবং আমি এটা মঞ্জুরুল হাসান খানের সাথে একটু দ্রুত শেষ করতে হবে, দ্রুত যেতে হবে। আমি আপনার সাথে এই বিষয়ে আসলে কথা চালিয়ে যেতে পারবো, দীর্ঘ সময় শুনতে পারবো, আগ্রহ শুনতে। যেটা বুঝলাম যে আপনার আসলে তাহলে বেশ অনেকটাই সময় লেগেছে একদম সরে আসতে, কারণ আপনার কি শাহবাগের সময়টাতে আপনার কি মনে হয়নি যে আসলে এটা শাহবাগের মুভমেন্টটা যে খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে? এটা আপনি কখন টের পেলেন শাহবাগের ঘটনার পরে? 2013 5ই মে পরে, 2013 5ই মে পরে এটা টের পেলাম। এটা আসলে সম্ভব না। এটা যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, হ্যাঁ, তারা জানেন যে মানে দলের নির্দেশের একটা ব্যাপার আছে। হ্যাঁ, দল যেটা নির্দেশ দেবে সেটা সব ক্যাডারকে পালন করতে হবে প্রশ্নহীন ভাবে। এটাই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন একবার ইনভলভ হয়ে গেলে। কঠিন না, এটা অসম্ভব। কঠিন বলবো না, এটা অসম্ভব। আপনাকে দল ছেড়ে দিতে হবে। এবং আমি এই দল করি আমার 18 বছর বয়স থেকে আমি সিভিল করি। আমি সিভিলের সাথে যুক্ত হয়েছি 18 বছর বয়সে। সেই দলের এটা আমার পরিবার, এটা আমার পারিবারিক দল, তো তাই না? তো এই দলের হেরিটেজ আমি দুম করে হঠাৎ করে ছেড়ে দিতে পারবো, এটা তো কল্পনাই করা সম্ভব। শেষ করে দিতে হচ্ছে, কিন্তু প্রশ্ন না করে পারছি না, জানতে চাই যে আপনি দেশে আসবেন কবে? আমি এটা বলি যে যেদিন ঈশ্বরের আদেশ হবে সেদিন যাব। আসলেই তো তাই, এটা আমার উপরে নাই। হ্যাঁ, এটা আমার উপরে নাই, কারণ আমি তো এখানে রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি, আমার পাসপোর্ট নাই। তারপর আমার এখানে রেসিডেন্স স্ট্যাটাসটা রিফিউজি স্ট্যাটাসের সাথে যুক্ত করা। তো আমি এখান থেকে যদি চলে যাই, আমাকে স্ট্যাটাস ত্যাগ করে চলে যেতে হবে বাংলাদেশে একবারে সবকিছু। তো এখানে আমার বাচ্চা পড়াশোনা করছে, আমার স্ত্রী তার মেডিকেল রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষা দিচ্ছে, আমার পিএইচডি শেষ হয়নি। এটা একটা ব্যাপার, পিএইচডি করছি, তো আমি পিএইচডি শেষ করতে পারবো না। হ্যাঁ, আমার পিএইচডিটা শেষ করতে হবে, আমার বাড়ির লোন আছে, আমার এডুকেশন লোন আছে, এটা শোধ করতে হবে। এগুলো অনেক ইস্যুজ আছে যেগুলো আমি ছেড়ে একদম যদি চলে যাই তাহলে আমি অনেক কিছু আনসেটেলড থেকে যাবে, এবং সেটা ইয়ে করা সম্ভব না আর কি। মানে চলে এলে হয়তো আপনাকে একেবারেই চলে আসতে হবে আর কি।
একেবারে চলে আসতে হবে। তো একেবারে যে চলে আসবো, একেবারে চলে এসে কি করবো, আমি চাকরি করা মানুষ রে ভাই, আমার চাকরি করে পেট চালাইতে হয়, তো আমাকে একটা চাকরি পেতে হবে, তারপরে আমি যাব। তো অনেক বিষয় আছে। তারপরে ধরেন এইখানে আমি তো বেশ কিছুদিন চাকরি করেছি, এখানে আমার একটা রিটায়ারমেন্ট বেনিফিট পাবো। আর আমার চাকরিও যে খুব বেশি দিন আছে তা না, আমি এখানে চাকরি করলে ধরেন আমি আর প্রায় 7 বছরের মতো চাকরি করতে পারবো। আর বাংলাদেশে ফিরে গেলে তো আমার রিটায়ারমেন্টের বয়স চলে আসছে, কারণ আমার বন্ধু বান্ধবরা সামনের বছর রিটায়ারমেন্টে চলে যাবে, সামনের বছর বা তারপরের বছর রিটায়ারমেন্টে চলে যাবে। তো এগুলো অনেক ইস্যুজ আছে, পার্সোনাল এবং পলিটিক্যাল। সেই ইস্যুস গুলো যদি সেটেল না হয় তাহলে এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। হ্যাঁ, তবে এইটা ঠিক, যদি বাংলাদেশের খুব জরুরি জটিল প্রয়োজন হয় আমি কোনো দিকে তাকাবো না। আমার আমার উপস্থিতিটা এখন এমন না যে খুবই প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় যদি হয় আমি সবকিছু ছেড়ে চলে যাব। অশেষ ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিয়েছেন। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে অন্যান্য বিষয়ে।